প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার সহকর্মীবৃন্দু, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দু সহ যারা যেখানে যে অবস্থায় আজকের এই অনলাইন ক্লাসটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে আলোচনা করতে চেষ্টা করব এবং এখান থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার কী ধরনের প্রশ্ন আসতে পারে, কী ধরনের প্রশ্ন আসলে সে কীভাবে উত্তর করবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি দেখে নিচ্ছি, আমি দুটি সূচি এবং একটা চিত্র এখানে দেখাতে চেষ্টা করেছি। মূলত এভাবে পরীক্ষার হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে প্রশ্ন আসতে পারে। আগে আমার বোঝা প্রয়োজন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আসলে কি। আমি শরবতের যে উদাহরণটি দিয়েছিলাম, তোমরা হয়তো আমার আগের ক্লাসে দেখেছো যে যখন তুমি প্রথম গ্লাস শরবত ভোগ করতেছিলে তখন তুমি টাকা দিতে রাজি ছিলে 5 টাকা, কিন্তু দ্বিতীয় গ্লাস শরবত যখন তুমি ভোগ করো তখন তুমি দিতে রাজি ছিলে 4 টাকা। তৃতীয় গ্লাস যখন শরবত ভোগ করো তখন দিতে রাজি ছিলে 3 টাকা। চতুর্থ গ্লাস শরবতের জন্য তুমি দিতে রাজি ছিলে 2 টাকা। অর্থাৎ তুমি যত বেশি শরবত ভোগ করতেছিলে, যত বেশি শরবত পান করতেছিলে, তত তার জন্য মূল্য দেওয়াটা কমিয়ে দিচ্ছিলে, তার জন্য অর্থ পেমেন্ট করাটা কমিয়ে দিচ্ছিলে। এর কারণ হচ্ছে তুমি প্রথম গ্লাস থেকে যে পরিমাণ তৃপ্তি পাচ্ছ, প্রথম গ্লাস থেকে যে পরিমাণ উপযোগ পাচ্ছ, যে পরিমাণ স্যাটিসফ্যাকশন পাচ্ছ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পরপর আস্তে আস্তে যত বেড়ে যাচ্ছে, সেখান থেকে তুমি আর সে পরিমাণ উপযোগ পাচ্ছ না, সে পরিমাণ তৃপ্তি পাচ্ছ না, বরং তার সে আরও কম তৃপ্তি পাচ্ছ। আর এই ঘটনার কারণেই তুমি বেশিটা অর্থ ব্যয় করতে রাজি ছিলে না, বরং কম অর্থ ব্যয় করতে রাজি ছিলে। এই যে ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে যত বেশি ভোগ তোমার বেড়ে যাচ্ছিল, ততই তোমার তার জন্য ব্যয় করাটা কমিয়ে দিচ্ছিলে, অর্থাৎ তোমার উপযোগটা কমে যাচ্ছে। এই ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার যে প্রবণতা, প্রান্তিক উপযোগ কমে যাওয়ার যে ট্রেন্ড, এর নামই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ দেখো, ভোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে 1, 2 থেকে 8 পর্যন্ত, প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে 5, 4, 3, 2, 1, 0, -1, -2। অর্থাৎ ভোগের পরিমাণ যতই বৃদ্ধি পাচ্ছে, প্রান্তিক উপযোগ ততই কমে যাচ্ছে। এই ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই যে প্রবণতা, প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই যে ট্রেন্ড, এর নামই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমি আবারও বলছি, ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতার নামই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন তোমাকে ধরো এই ধরনের একটা টেবিল পরীক্ষা হলে দিয়ে দিল, দেওয়ার পরে বলল এখানে কোন উপযোগ বিধি কার্যকর, এখানে কোন ধরনের উপযোগ বিধি কার্যকর। তখন তুমি যে কাজটি করবে, প্রথমে মোট থেকে প্রান্তিকটা নির্ণয় করে নিবে। কত হবে? প্রথমে হবে 5, তারপরে হবে 4, তারপরে 3, 2, 1, 0, -1। যখনই তোমাকে এভাবে মোট উপযোগ দেওয়া থাকবে, সেখান থেকে কোন বিধি কার্যকর সেটা যদি প্রশ্ন করে, তুমি যে কাজটি করবে তা হলো প্রান্তিক উপযোগটা আগে নির্ণয় করে নিবে। নেওয়ার পর এখানে দেখো, ভোগের পরিমাণ যত বৃদ্ধি পাচ্ছে, প্রান্তিক উপযোগ কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি 5-এর পরে 4 কমে গেল, 4-এর পরে 3 আরও কমে গেল, তারপর 2 আরও কমে গেল। অর্থাৎ ভোগের পরিমাণ যতই বেড়ে যাচ্ছে, প্রান্তিক উপযোগ ততই কমে যাচ্ছে। তার মানে হচ্ছে এই জায়গাতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। একই রকমভাবে যদি তোমাকে শুধুই ভোগের পরিমাণ দেওয়া আছে, প্রান্তিক উপযোগ দেওয়া আছে, যদি বলে এখানে কোন উপযোগ বিধি কার্যকর, লক্ষ্য করো, ভোগ যখন 1 প্রান্তিক তখন 5, ভোগ যখন 2 প্রান্তিক যখন 4, ভোগ যখন 3 প্রান্তিক যখন 3, ভোগ যখন 4 প্রান্তিক তখন 2। অর্থাৎ ভোগের পরিমাণ যত বেড়ে যাচ্ছে, প্রান্তিক উপযোগের পরিমাণ ততই কমে যাচ্ছে। তার মানে এখানে কোন বিধি কার্যকর? উত্তর হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। অথবা এই প্রশ্নটি তোমাকে চিত্র দিয়ে করতে পারে। এইভাবে একটা চিত্র উদ্দীপকে দেওয়ার পরে তোমাকে যদি প্রশ্ন করে এখানে কোন বিধি কার্যকর, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি প্রান্তিক উপযোগ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ প্রথমে উপরে ছিল, তারপর আস্তে আস্তে নামতে নামতে একেবারে ভূমি অক্ষকে ক্রস করে আরও নিচে নেমে গেল। তার মানে হচ্ছে
প্রান্তিক উপযোগ এখানে বাড়তেছে না, বরং প্রান্তিক উপযোগ কমতেছে। মনে রাখবে যদি বৃদ্ধি পায় তাহলে উপরের দিকে উঠে, আর যদি কমে যায় তাহলে নিচের দিকে নামে। তাহলে প্রান্তিক উপযোগ রেখা যেহেতু নিচের দিকে নামতেছে, বাম থেকে ডানে নিম্নগামী হচ্ছে, তার মানে এখানে কোন বিধি কার্যকর? উত্তর হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। এভাবে তোমাকে প্রশ্নগুলো করবে। একটা চিত্র দিয়ে প্রশ্ন করতে পারে, মোট উপযোগের সূচি দিয়ে প্রশ্ন করতে পারে, প্রান্তিক উপযোগের সূচি দিয়েও প্রশ্ন করতে পারে। প্রশ্ন যেভাবে আসুক তোমাকে দেখতে হবে ভোগের পরিমাণের সাথে সাথে প্রান্তিক উপযোগ কি বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে। ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ যদি কমে যায় তাহলে বুঝবো সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে এখানে কোন বিধি কার্যকর? তিনটা পয়েন্টেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। যদি পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে উদ্দীপকে কোন বিধি কার্যকর, তাহলে এই প্রশ্নে তোমাকে তিনটে স্টেপে লিখতে হবে। তোমার জ্ঞান থাকতে হবে, অনুধাবন থাকতে হবে, প্রয়োগ থাকতে হবে। অর্থাৎ প্রথমে তোমাকে কোন বিধি কার্যকর তা চিনতে হবে, তারপর ওই বিধি সম্পর্কে তুমি কী জানো তা লিখতে হবে, এবং ওই বিধির পক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে। তার পরবর্তীতে যে প্রশ্নটি এখান থেকে আসে, যেই বিধিটা কার্যকর এই বিধি কি সবসময় কার্যকর? অর্থাৎ এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এই বিধি কি সবসময় কার্যকর? যখনই ভোগ করব তখনই কি উপযোগ কমে যাবে? কিন্তু না, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সবসময় কার্যকর নয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কিছু ব্যতিক্রম আছে। আমি এখানে ব্যতিক্রমগুলো লিখতে যাচ্ছি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কিছু ব্যতিক্রম আছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সবসময় কার্যকর নয়, কখন কখন কার্যকর আর কখন কখন কার্যকর নয় সেই বিষয়গুলো আমি লিখতে যাচ্ছি এখানে। বিধির ব্যতিক্রম, কোন বিধি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধির ব্যতিক্রম অর্থাৎ এই বিধিটা কখন কখন কার্যকর আর কখন কখন কার্যকর নয় সেই বিষয়ে আমি একটু ব্যাখ্যা দিতে চেষ্টা করব। এক নাম্বার, প্রাথমিক একক যদি পর্যাপ্ত হয়, একটু মনোযোগ দাও। ধরো তোমার চরম তৃষ্ণা, এই মুহূর্তে তোমার কমপক্ষে 1 গ্লাস পানি প্রয়োজন, তাহলে তোমার তৃষ্ণাটা নিবারণ হবে। কিন্তু তোমাকে যদি 1 চা চামচ পানি দেওয়া হয় তখন কি তোমার তৃষ্ণা নিবারণ হবে নাকি তৃষ্ণা আরও বেড়ে যাবে? তুমি নিজেকে নিজে চিন্তা করো। যেখানে তোমার 1 গ্লাস পানির প্রয়োজন সেখানে যদি 1 চা চামচ পানি দেওয়া হয় তোমার তৃষ্ণা কমবে না, বরং তৃষ্ণা বেড়ে যাবে। তুমি একটু বালি নাও, একটু বালির মধ্যে 1 চা চামচ পানি দাও, দেখবা মুহূর্তের মধ্যে পানি শুকিয়ে গেছে। কিন্তু ওই বালির মধ্যে যদি 1 গ্লাস পানি ঢেলে দাও দেখবা যে পানিটা শুকাতে একটু সময় নিচ্ছে। তার মানে হচ্ছে কি, যখন 1 গ্লাস পানি দিচ্ছি তখন ওই পানিটা ওই বালিকে ভেজানোর জন্য পর্যাপ্ত ছিল, কিন্তু যখন 1 চা চামচ পানি দিচ্ছি তখন ওই বালিটাকে ভেজানোর জন্য ওই পানিটুকু পর্যাপ্ত ছিল না। ঠিক মানুষের ক্ষেত্রে একই রকম, যদি প্রথমে যতটুকু দেওয়া হচ্ছে তোমাকে ততটুকু যদি তোমার প্রয়োজন পূরণ করতে সক্ষম হয়, ততটুকু যদি তোমার প্রয়োজন পূরণ করতে সামর্থ্য রাখে, তার মানে হচ্ছে প্রাথমিক একক পর্যাপ্ত। কিন্তু প্রথমে যতটুকু দেওয়া হচ্ছে ততটুকু যদি তোমার প্রয়োজন পূরণে সক্ষম না হয় তাহলে বুঝতে হবে প্রাথমিক একক পর্যাপ্ত নয়। অর্থাৎ 1 গ্লাস পানি দিলে তোমার তৃষ্ণা নিবারণ হওয়ার কথা ছিল, অর্থাৎ এটা ছিল পর্যাপ্ত। কিন্তু 1 চা চামচ পানি দিলে তোমার তৃষ্ণা নিবারণ হচ্ছে না, বরং তৃষ্ণা আরও বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি এখানে প্রাথমিক একক পর্যাপ্ত নয়। যদি প্রাথমিক এককটা পর্যাপ্ত হয়, অর্থাৎ প্রাথমিক একক যদি তোমার চাহিদা পূরণের সমর্থ হয়, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। কারণ এর পরের গ্লাস নেওয়ার জন্য তোমার আগ্রহ বাড়বে না, বরং আগ্রহ কমবে। কিন্তু যদি তোমাকে প্রথম একক যদি পর্যাপ্ত না হয়, অর্থাৎ প্রথমে যদি 1 চা চামচ দেওয়া হয়, তাহলে পরবর্তীতে পানি পান করার আগ্রহ তোমার কমবে না, বরং আগ্রহ বেড়ে যাবে। তার মানে কি, প্রাথমিক একক যদি পর্যাপ্ত হয় তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর, আর প্রাথমিক একক যদি পর্যাপ্ত না হয় তাহলে এই বিধি কার্যকর নয়। প্রাথমিক একক যদি পর্যাপ্ত হয় তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর, যদি পর্যাপ্ত না হয় তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়। 2 নাম্বার, সময়ের ব্যবধান। ধরো
তুমি সকালবেলা একটা মিষ্টি খেলে, একটা মিষ্টি খাওয়ার পরে রাতে যদি তোমাকে আরেকটা মিষ্টি খেতে দেওয়া হয়, তোমার কাছে কি এমনটা অনুভব হবে যে একটু আগে মিষ্টি খেয়েছি এখন জিহ্বায় তার স্বাদ লেগে আছে? নিঃসন্দেহে না। কারণ সকালে মিষ্টি খাওয়ার পরে প্রায় 12 ঘন্টার একটা ব্যবধান পরে তুমি আবার রাতে এক পিস মিষ্টি খেতে যাচ্ছ। এক্ষেত্রে তোমার মিষ্টির প্রতি আকর্ষণ কমবে না, কারণ সকালের মিষ্টির আকর্ষণ, সকালের মিষ্টির যে তৃপ্তি সেটা রাত পর্যন্ত থাকে না। এক্ষেত্রে রাত্রে দিলে আবারও মিষ্টির প্রতি তোমার আকর্ষণ থাকবে, আকর্ষণ কমবে না। কিন্তু তোমাকে যদি প্রতি মিনিটে মিনিটে মিষ্টি খেতে দেওয়া হয়, প্রতি মিনিটে যদি বলা হয় একটি করে মিষ্টি খাও, 1টা 2টা 5টা 10টা 15টা 20টা পর্যন্ত না হয় খাবে, কিন্তু তারপরে কিন্তু তোমার আকর্ষণ বাড়বে না, বরং আকর্ষণ কমবে। তার মানে হচ্ছে সময়ের মতো যে দ্রব্যটা তোমাকে ভোগ করতে দেওয়া হচ্ছে, ওই দ্রব্যটা একবার খেতে দেওয়ার পরে যদি আবারও সেটা ভোগ করতে দেওয়ার মধ্যে সময়টা যদি বেশি হয়ে যায়, তখন আকর্ষণ কমে না, বরং আকর্ষণ বাড়ে। কিন্তু যদি মিনিটে মিনিটে খুব কম সময়ের ব্যবধানে তোমাকে খেতে দেওয়া হয়, তখন তোমার আকর্ষণ বাড়বে না, বরং আকর্ষণ কমবে। অর্থাৎ সময়ের ব্যবধান যদি বেশি হয়, তাহলে ক্রমহ্রাসমান ও প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়, বরং সময়ের ব্যবধান যদি কম হয়, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। 3 নম্বরে ভোক্তা স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন। খেয়াল করি একটু, সকল ভোক্তা সমান নয়। যেমন একজন পাগলকে যদি তুমি বলো শীতকালে পানিতে ডুব দেওয়ার জন্য, দেখবে পাগল শীতকালে পরম ঠান্ডার মধ্যে, মাঘ মাস বা পৌষ মাস ঠান্ডার মধ্যে সে 100টা ডুব দিয়ে দিচ্ছে পানির মধ্যে। কিন্তু তোমাকে যদি বলা হয় 100টা ডুব দেওয়ার জন্য, তুমি একটা ডুব দেওয়ার জন্য 3 বার চিন্তা করবে, তারপর ডুব দিবে পানির মধ্যে। তার মানে হচ্ছে কি? তার মানে হলো একটা পাগল ব্যক্তি সে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন নয়, তার বোধ জ্ঞান নাই, সেজন্য সে ঠান্ডা কি আর ঠান্ডা নয় সেটা অনুভব করতে পারে না। কিন্তু তুমি একজন স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন হিসেবে তুমি ঠান্ডাটি অনুভব করতে পারো। অর্থাৎ ভোক্তা যদি স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন হয়, ভোক্তা যদি সাধারণ মানুষ হয়, একজন স্বাভাবিক মানুষ হয়, যদি সে অ্যাবনর্মাল না হয়, তাহলে কোনো জিনিস যত বেশি ভোগ করবে তার আকর্ষণ বাড়বে না, বরং আকর্ষণ কমবে। কিন্তু ভোক্তা যদি অস্বাভাবিক হয়, ভোক্তা যদি পাগল হয়, ভোক্তা যদি স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন না হয়, তাহলে যত বেশি ভোগ করবে তার আকর্ষণ তত বাড়তে থাকবে, আকর্ষণ কমবে না। তার মানে হচ্ছে ভোক্তা যদি স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন হয়, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। কিন্তু ভোক্তা যদি স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন না হয়, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়। আমি আবার বলছি, ভোক্তা যদি স্বাভাবিক মানুষ হয়, স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন হয়, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। কিন্তু ভোক্তা যদি স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন না হয়, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়। 4 নম্বরে শখের দ্রব্য। এক একজনের এক একজন শখ আছে। কারো কারো শখ আছে প্রিয় অ্যাক্টরস বা প্রিয় নায়ক নায়িকার ফটো পত্রিকাতে পেলেই সেটাকে কেটে নিজে জমা করে রেখে দেওয়া। কারো কারোর মধ্যে প্রিয় খেলোয়াড়ের ফটো পাইলে তাকে কেটে নিজের কাছে জমা করে রেখে দেওয়া। এক একজনের এক এক ধরনের শখ আছে। যার যেটাই শখ সেটা যতই পায় তার আকর্ষণ কমে না, বরং আকর্ষণ বাড়ে। অর্থাৎ শখের দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়, বরং ক্রমবর্ধমান উপযোগ বিধি কার্যকর। কিন্তু দ্রব্যটা যদি হয় সাধারণ দ্রব্য, তাহলে সেক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। অর্থাৎ সাধারণ দ্রব্যটা যত বেশি ভোগ করা হয় তার প্রতি আকর্ষণ বাড়ে না, বরং আকর্ষণ কমে। তারপরে আসি কৃপণ ব্যক্তি। যে লোকটি কৃপণ ব্যক্তি, তার যতই টাকা থাকুক, যতই সে টাকা জমাক, তার টাকা জমানোর আগ্রহ কোনোদিনও কমে না, বরং আগ্রহ
বাড়ে। এক্ষেত্রেও ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়। তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারছি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আসলে সব সময় কার্যকর নয়, কিছু কিছু ক্ষেত্রে কার্যকর, আবার কিছু কিছু ক্ষেত্রে কার্যকর নয়। কখন? যদি প্রাথমিক একক পর্যাপ্ত হয়, প্রাথমিক একক যদি যথেষ্ট পরিমাণে হয়, প্রাথমিক একক যদি তোমার প্রয়োজন পূরণের সামর্থ্য হয়, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। কিন্তু প্রাথমিক একক যদি পর্যাপ্ত না হয়, প্রাথমিক একক যদি তোমার জন্য যথেষ্ট না হয়, প্রাথমিক একক যদি তোমার প্রয়োজন পূরণের সামর্থ্য না হয়, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়, বরং তারপরে তোমার আকর্ষণ কমে না, বরং আকর্ষণ বাড়ে। যদি সময়ের ব্যবধান কম হয়, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। কিন্তু সময়ের ব্যবধান যদি বেশি হয়ে যায়, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়। ভোক্তা যদি স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন হয়, ভোক্তা যদি সাধারণ স্বাভাবিক মানুষ হয়, অ্যাবনর্মাল না হয়, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। কিন্তু ভোক্তা যদি অস্বাভাবিক হয়, অ্যাবনর্মাল হয়, তার ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়। দ্রব্যটা যদি হয় শখের দ্রব্য, তাহলে সেক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়, কারণ শখের দ্রব্যের প্রতি মানুষের আকর্ষণ কমে না, বরং আকর্ষণ বাড়ে। কিন্তু দ্রব্যটা যদি হয় সাধারণ দ্রব্য, তাহলে তার আকর্ষণ বাড়বে না, বরং আকর্ষণ কমবে। অর্থাৎ সাধারণ দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর, কিন্তু শখের দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়। এবং ভোক্তা যদি হয় কৃপণ, তার ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর নয়। এরই মধ্য দিয়ে আমি উপযোগ সম্পর্কে আজকে ওই 5টি ক্লাসের মধ্য দিয়ে আমি উপযোগ সম্পর্কে তোমার একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসের আলোকে বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করেছি। এই উপযোগের 5টি ক্লাস দেখার পরে অবশ্যই তোমাদের যে কাজটি হবে তা হচ্ছে তোমাদের বইটা ধরে উপযোগ সম্পর্কিত যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ তুমি প্র্যাকটিস করে ফেলা, এবং যতগুলো বিগত সালের সৃজনশীল আছে, যতগুলো বোর্ড কোশ্চেন আছে, সবগুলো বোর্ড কোশ্চেনকে তুমি অ্যান্সার করে ফেলা, বাসায় পড়তে চেষ্টা করা, বুঝতে চেষ্টা করা। তাহলে তোমার আজকের এই ক্লাসগুলো, এই 5টি ক্লাস আমার সার্থক হবে। কিন্তু যদি তুমি ততটুকু কাজ না করে শুধু ক্লাসগুলো দেখতে থাকো আর শুধু শুনতে থাকো, তাহলে আমার এই ক্লাসগুলো কোনো কাজ তোমার আসবে আমি মনে করি না। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।